হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটি বাজেট প্ল্যান নিয়ে আসছি। রুহি ইসলাম আইডি থেকে আমাকে সুন্দর একটি কমেন্টস করছে। তো 15,000 টাকায় কীভাবে সে সংসার চালাবে, এই বাজেট নিয়ে আজকে আমি কথা বলবো। তো তার আগে বলে নিচ্ছি, এই যে দেখুন আমার স্বপ্নের বাড়ির টাইলস হইতেছে। আমি বলছিলাম না যে টাইলস চলে আসছে। তো এটা হচ্ছে রান্নাঘরের টাইলসটা আগে হচ্ছে। তো টাইলসটা আসলে করতেছে রান্নাঘর এবং টয়লেটের টাইলস আগে হবে, তারপর অন্যান্য টাইলস হবে। আর ভাই বোনেরা এই যে দেখুন দরজা লাগাইতেছে, দরজার কাজ চলতেছে। পাশাপাশি হচ্ছে আমার ঘরের একটু একটু কাজ আগাইতেছে। এই যে টয়লেটের কাজ চলতেছে। তো এইগুলো আগে করে পরে টাইলসের কাজটা কমপ্লিট। তো একটা কথা বলি, সেটা হয়েছে যারা আপনারা বাজেট প্ল্যান চান, গ্রাম থেকে যারা আমাকে বাজেট প্ল্যান দেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ যারা চান যে আমরা যে খরচ আছে সেখান থেকে একটু খরচটা কমাবো বা একটু সাশ্রয় করব, তাহলে একটা রিকোয়েস্ট করব যে আপনারা কখনোই গ্যাসের বোতলে মানে গ্যাসে রান্না করবেন না। আসলে গ্রামে তো সরকারি গ্যাস না, বোতল কিনতে হয়। তো আপনারা যদি একটু আগের দিনের কথা খেয়াল করেন, যেমন আমার মা খালাদের বয়সী যারা আছে তারা কিন্তু সব সময় চুলায় রান্না করতো, লাকড়িতে রান্না করতো। স্বাস্থ্যসম্মত, পাশাপাশি কিন্তু অনেক সাশ্রয়। আপনি দেখেন হাতের কাছেই অনেক ধরনের লাকড়ি পাওয়া যায়, সেই সব কিছু দিয়েই কিন্তু আপনি দেখা গেছে রান্নাবান্না করে খুব সাশ্রয়ে চলতে পারেন। ওখানে আপনার 1400-1500 টাকা কিন্তু বেঁচে গেল। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই কাজটা একদমই অভ্যস্ত হয়ে যায় যে আমরা গ্যাস রান্না বন্ধ করব, লাকড়িতে রান্না করব। তো এইটা যদি না করতে পারি তাহলে আমি আমার সংসারের খরচটা কিভাবে কমাবো? আগের মায়েরা ধানের কাজ করতো, মাটির কাজ করতো, ঘরের কাজ করতো, ঘরে বাইরে সব জায়গায় কাজ করে মাঠে ঘাটে, তারপরেও কিন্তু তারা এসে মাটির চুলায় রান্না করতো। তা আমরা কেন পারি না এখন বলেন? কারণ হয়েছে আমাদের মানসিকতা এখন এমন হয়ে গেছে যে এটা করা যাবে না। এটা আমি যদি এখন মাটির চুলায় রান্না করি, মানুষ দেখলে কি বলবে? আমার ঘরে গ্যাস নাই, মানুষ দেখলে কি বলবে? আমার এত পরিশ্রম ভালো লাগে না, কালি ময়লা এগুলো ভালো লাগে না। এই যে ভালো লাগে না, মানুষ দেখলে কি বলবে, এইটা চিন্তা না করে চিন্তা করুন যে আমার সংসারে আরও কিভাবে সাশ্রয় করা যায়, সুন্দর করে অল্প টাকায় কিভাবে সংসারটা চালাতে পারি। তো গ্রামে থাকার পরে যদি গ্যাসে রান্না করে খেতে হয়, আসলে এটা থেকে আমার কিছু বলার নাই। তো যাই হোক, এই যে দেখুন আমি এখন বাচ্চাদের জন্য রাত্রে রান্না করব খিচুড়ি। আর অনেকেই বলেন ভাই বোনেরা যে অল্প মাংসে কি হবে, এতে পুষ্টির চাহিদা পূরণ হবে। আসলে মাংসে আমিষ থাকে, প্রোটিন থাকে, যাই থাকুক। আপনি দেখেন এখানে ডালেও কিন্তু সেম পরিমাণ ভিটামিন, প্রোটিন, যাই আমিষ সব কিছুই থাকে। তো আপনি এখন যখন আমি খিচুড়ি রান্না করব, মাংস যদি 2 পিস খায় আর এখানে যদি বাচ্চারা 1 প্লেট খিচুড়ি খায়, আপনি বলেন তাহলে চাহিদাটা কি পূরণ হয়ে যায় না? অনেকেই আমরা মনে করি মাছ মাংসের মধ্যে সমস্ত ভিটামিন, পুষ্টি, আমিষ চাহিদা সব কিছু এখানে। আসলে তা না। আপনি দেখেন অনেক মানুষই আছে, যেমন হিন্দু ধর্মের কথাই বলি, তারা অনেকেই আছে মাছ মাংস খায় না। তারা কি বেঁচে নেই নাকি তারা অপুষ্টিতে ভুগছে আপনি বলেন? গিয়ে দেখুন তারা অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। কারণ তাদের খাদ্য তালিকা এমন থাকে, প্রাকৃতিক যে পুষ্টি থাকে, যেমন ডাল খায়, তারা সবজি খায়, বেশি করে ডিম খায়, দুধ খায়, এতে কিন্তু সমস্ত আমিষের চাহিদা পূরণ হয়ে যায়। তো আমরা শুধু মাছ মাংসকে আমিষ মনে করি অনেকে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আর কি। তো যাই হোক, আমি এখন এভাবে রান্না করতেছি খিচুড়ি, আর খিচুড়ির পরে একটু মাংস রান্না করব। আর অনেকেই বলেন বাচ্চাদের টিফিনের ব্যাপারটা বলেন যে আপু হেলদি টিফিনের কথা বলেন, যে আপনি তো টিফিনের ব্যাপারটা বলেন না বাচ্চাদের। আমি বাজেট প্ল্যানের মধ্যে বাচ্চাদের টিফিন দেখাই না। কেন দেখাই না সেটার একটা কারণ এই যে দেখুন, আমি এখন যে খিচুড়িটা রান্না করতেছি, এই খিচুড়িটা কিন্তু আমি এখন রাতে রান্না করতেছি। আমার বাচ্চারা রাতেও খাবে এবং খুব ভোরে যেহেতু আমি অফিসে যাই, এখান থেকে গরম করে আমি রাইস কুকারে গরম দেবো, এখান থেকে আমি হচ্ছে বাচ্চাদেরকে বাটিতে করে খিচুড়ি মাংস দিয়ে দেবো, এটাই টিফিন ওদের। তো আপনি ঘরে যা খান, বাচ্চাকে যদি সেটা অভ্যাস করেন টিফিনে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার বাচ্চা অভ্যস্ত হবে, পুষ্টিকর খাবার পাবে। টিফিন মানেই কি দামি দামি স্যান্ডউইচ, বার্গার, হাবিজাবি, এগুলো আমার কাছে মনে হয় না। আমি মনে করি ঘরের পুষ্টিকর খাবারই। যেমন ধরুন আমি বাচ্চাদেরকে একদিন বিরিয়ানি দেই, যেমন শুক্রবার যদি আমি বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি, ওইটা পরের দিন সকালবেলা একটু রেখে দিই ওদের জন্য, টিফিনে দিয়ে দিই, টিফিন হয়ে যায়। আবার একদিন প্যানকেক তৈরি করি, বাসায় করি, একটা ডিম দিয়ে একটু আটা দিয়ে আপনি চিনি দিয়ে প্যানকেক করেন, সাথে একটা কলা দেন, এটাও টিফিন। আপনি সবজি খিচুড়ি করেন, সেটাও একটা টিফিন। আপনি হচ্ছে সবজি দিয়ে নুডলস তৈরি করেন ডিম দিয়ে, সেটাও একটা টিফিন। আপনি মোমো তৈরি করেন, আপনি ভিতরে একটু ডিম দিয়ে তারপর সবজি দিয়ে মোমো বানায় দেন, এটা খুবই হেলদি একটা নাস্তা হয় বাচ্চাদের, বাচ্চারা পছন্দও করে। তো এটাও কিন্তু একটা টিফিন। তো এই যে কথাগুলো বললাম আমি ঘরোয়া খাবার, বা কখনো আছে পরোটা দিই আমি বাচ্চাদেরকে, পরোটা ডিম ভাজি। কখনো আছে আমি আজকে রুটি বানাইছি আর সাথে আমি মাংস রান্না ছিল রাতে, সেখান থেকে 2 পিস মাংস দিয়ে বাচ্চাদেরকে আমি রুটি মাংস দিয়ে দিই।
তো আমার ঘরে যেটা আছে আমি বাচ্চাদেরকে সেটাই চেষ্টা করি। এটাও করতে পারেন যে আপনারা বাচ্চাদেরকে একটা ডিম দিয়ে একটু গাজর দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দেন। ঘরের খাবারটাই বাচ্চাদেরকে টিফিন আকারে তৈরি করে দেন। মায়েদের একটু বুদ্ধি খাটিয়ে কষ্ট করে চলতে হয় যেন আমার বাচ্চাটা পুষ্টিকর খাবার পাবে, পাশাপাশি আমার একদম কম খরচ হবে। এটাই স্বাভাবিক, কারণ আমি বাচ্চার জন্য যদি আলাদা টিফিন, আলাদা তার জন্য বিকালের নাস্তা কিংবা আলাদা কিছু ব্যবস্থা নিতে যাই, তাহলে আমাদের অল্প আয় যাদের তারা কিভাবে চলবো বলেন, কিভাবে সম্ভব? এই জন্য দেখবেন আমি আমার বাজেটের মধ্যে কখনোই বাচ্চাদের হাবিজাবির জন্য আলাদা কোনো বাজেট রাখি না। হ্যাঁ, প্রতিটা বাচ্চাই বাহিরের কিছু খাবার পছন্দ করে, সেটা এমন যেন হয় যে খুব কম 10-20 টাকা তার দৈনিক বাজেট থাকতেই পারে। যেমন ধরুন আমার মেয়ে হচ্ছে ক্লাস 9-এ পড়ে, তার যাতায়াত ভাড়া লাগে দৈনিক 80 টাকা, আমি তাকে 100 টাকা দিই। মাত্র 20 টাকা থাকে তার জন্য যে সে একটা কিছু খাবে, কখনো খায় কখনো সে টাকাটা নিয়ে আসে। কারণ সে যখন বাহিরের আজেবাজে খাবার না খায় তখন সে ঘরে এসে পেট ভরে ঘরের খাবার খায়। আর আমি তো তাকে একটা স্বাস্থ্যসম্মত ভরপুর নাস্তা দিতেছি বা টিফিন দিতেছি, তো সে কিন্তু খাওয়ার জন্য অত হাহুতাশ করে না। তো এই যে আপনি যে বাচ্চাদের খাবার দাবার নিয়ে যারা কথা বলেন যে টিফিনের কোথায়, বাজেট কোথায়, বাচ্চার বাড়তি খাবারের বাজেট কোথায়, আসলে ভাই বোনেরা যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এইসব কথা মানায়, যাদের অল্প টাকা বাজেট থাকে তাদের জন্য এইসব মানায় না। কারণ হচ্ছে আপনি ঘরের খাবার যেমন স্বাস্থ্যসম্মত তেমনি কিন্তু খরচও কম। একটা মজার কথা কি জানেন, যে আমরা অনেকেই মায়েরা চিন্তা করি যে অন্যের বাচ্চা আজকে চিকেন ফ্রাই খেলো, আজকে ফ্রাইড রাইস খেলো বা অনেক দামি খাবার খেলো, আমি কেন দিতে পারলাম না। একটা জিনিস ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হয়েছে যে আপনি অভ্যাস করেন। আপনি যদি সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত খাবার দেন বাটিতে করে, তারপর দেখবেন আপনার বাচ্চা যখন ওইটা খাবে খুব মনোযোগ দিয়ে, খুব তৃপ্তি সহকারে, পরের দিন অন্য একটা বাচ্চা আপনার বাচ্চাকে দেখে শিখবে। আস্তে আস্তে করে এভাবে কিন্তু পুরো ক্লাসটাই চেঞ্জ হয়ে যায়। যেমন আমার মেয়ের স্কুলে আমি প্রতিদিন খবর নেই যে মা অন্য বান্ধবীরা কী খাইছে, সেম কথাই বলে যে মা কারো মা ভাত দিছে বেগুন ভাজি দিয়ে, কেউ শুটকি ভর্তা দিয়েও ভাত আনে, কেউ ডিম ভাজি দিয়ে ভাত আনে, কেউ মাংস ভাত আনে, কেউ খিচুড়ি আনে, মানে সেম আমি যেভাবে দিই এভাবে। অথচ ও কিন্তু ঢাকা শহরের একটা নামি দামি স্কুলে পড়াশোনা করে। তো আপনারা যারা বাচ্চার টিফিন নিয়ে এরকম সারাক্ষণ পড়ে থাকেন, আমি তাদেরকে বলবো হতাশ না হয়ে ঘরের খাবার দেওয়ার চেষ্টা করুন। এটাই দেখবেন সব মায়েরা একসময় অভ্যস্ত হয়ে যাবে। আমাদের জীবনে সবচেয়ে বড় চাপ আসে কীভাবে জানেন? অন্যের জীবন দেখে। অন্যের জীবন দেখে নিজের মান কম ভাবি আমরা সবসময়, কিন্তু এক একজনের জীবন এক এক রকম, এক একজনের জীবনের গল্প এক এক রকম। এবার আসি একটু চাহিদার কথা নিয়ে। চাহিদা হচ্ছে যে আমাদের কম চাহিদা মানে যে স্বপ্ন থাকবে না তা না, স্বপ্ন থাকবে কিন্তু তাড়াহুড়া নয়, ধীরে ধীরে স্বপ্নের পথে আগাতে হবে। চাহিদা কম থাকা মানে দুর্বলতা না, এটা এক ধরনের বরকত। সবসময় বেশি চাওয়া মানে মন অশান্ত রাখা, কিন্তু যা আছে তাই নিয়ে যদি উপভোগ করি দেখবেন মনটা খুব শান্ত থাকে, জীবন সুন্দর হয়। প্রত্যেক দিন চলার পথে 2-3টা ছোট খরচ যদি আমরা কমাই তাহলে দেখবেন মাসের শেষে বড় একটা পার্থক্য তৈরি হবে। যেমন ধরুন বাড়তি নাস্তা, আমরা যে প্রতিদিন হাবিজাবি নাস্তা খাই, বাইরে খাই, এরকম বাড়তি ছোট ছোট কেনাকাটা, আবেগের বশত অনেক কেনাকাটা, এইসব কমালেই দেখবেন যে আপনি কতটা মানে খুব সুন্দর করে চলতে পারবেন এবং আপনার কতটা খরচ কম হবে। আপনার এই ছোট্ট ছোট্ট চাহিদাগুলো যত কম থাকবে আপনি সঞ্চয় করার জন্য আপনার পথ তত পরিষ্কার হবে, আপনি তত সুন্দর করে সঞ্চয় করতে পারবেন, কোনো বেগ পেতে হবে না। সহজ জীবনযাপন করা খুবই উত্তম। একটা কথা মাথায় রাখবেন, চমকপ্রদ জীবন মানুষকে সব সময় টানে, কিন্তু সহজ জীবনযাপন মানুষকে বাঁচানোর জন্য সাহায্য করে। জীবনে জিনিস কম থাকবে, প্রত্যাশাও কম থাকবে, কিন্তু শান্তি অনেক বেশি থাকবে। দেখুন, চেষ্টা যদি থামিয়ে দেন তাহলে স্বপ্নটাও থেমে যাবে। চেষ্টা চালিয়ে গেলে স্বপ্নের পথ এমনি এমনি তৈরি হয়ে যায়। সঞ্চয় করতে চাই কিন্তু পারি না, হতাশ হওয়ার কিছু নেই। বড় বড় টাকা দিয়ে কখনো সঞ্চয় শুরু হয় না, সঞ্চয় শুরু হয় আপনার সিদ্ধান্ত দিয়ে। একটা মানুষের সংসারের বাজেট প্ল্যান আরেকটা মানুষ কখনোই প্রপারলি করতে পারে না। তো আমি যখন বাজেট প্ল্যান দেখাই তখন অনেক কিছুই আমার গ্যাপ যায়, ভুল হয়। তো আপনারা দেখবেন আপনার সংসারে কোন জিনিসটা আসলে খরচ না করলেও চলে, সেইটা থেকে আর যেটা বাদ যায় আপনারা মিনিমাইজ করে নেবেন, আপনারা ওটাকে মাইনাস প্লাস করে নেবেন। তো আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আসি, এ থেকে অনেকেই আমার আবার ভুল ধরে। তো যাই হোক, ভুলটা আমি ভুল মনে করি না, এটা সংশোধন হয়ে আবার আমি চেষ্টা করি যে হ্যাঁ আসলেই তো এটা ঠিক বলছে। তো আপনারা আপনাদের খরচটা যেমন জানেন তেমনি করে আপনারা এটাও জানেন যে কোন জায়গা থেকে খরচটা একটু কমানো যায়। তো সেইগুলো চিন্তা করে কিন্তু আপনারা আপনাদের সংসারের খরচটা করবেন বা সঞ্চয়টাও করবেন। তো এই যে আমি দেখেন আজকে একটু হালকা রোদ দেখে আমি দিনের বেলায় চাদরগুলো শুকাই দিয়েছিলাম, যে দেখি শুকানোর পরে এগুলো মানে ভাঁজ করে রাখি, কারণ একটু একটু হালকা হালকা শীত পড়ছে। তো এখন আবার অনেকেরই মনে প্রশ্ন জাগবে, আপু আপনি সঞ্চয় করেন আর আপনি বলেন যে খরচ কমান, এতগুলো চাদর কেন? আসলে ভাই বোনেরা, এই চাদরগুলো সবগুলোই আমার কেনা না, এগুলো ম্যাক্সিমাম গিফট। মাত্র 2টা চাদর আছে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিছে জীবনে, তো বাকিগুলোই কিন্তু গিফটের চাদর।
তো যাই হোক, এটা আর কি ক্লিয়ার করলাম আপনাদের। সবগুলো চাদরে আমি রোদে দিছি, রোদে দিয়ে এখন ভাঁজ করে রাখবো। যখন যেটা মন চায় আমি কিংবা আমার মেয়ে আছে দুজনে ইউজ করব, এই আর কি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আমার অসংখ্য ভালোবাসা রইল। আর যারা বাজেট প্ল্যান চান প্লিজ ডিটেলসে লিখবেন, সেই সাথে আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার হাতের লেখা কিন্তু প্রচণ্ড বাজে, বাংলা লেখা খুবই খারাপ, ইংলিশ তাও মোটামুটি, কারণ আমি ইংলিশ নিয়েই এখন লেখালেখি বেশি করি, অফিসে ইংলিশই লিখতে হয়। তো বাংলাটা একদমই বাজে, কেউ কিছু মনে করবেন না, হাতের লেখা দিয়ে কি যোগ্যতা প্রমাণ হয়। তো রুহি আপু, এবার আপনার প্ল্যানটা দেখব। তো টোটাল 15,000 টাকা, বাসা ভাড়া 3500, ঔষধ 2500 আর 1400 টাকা গ্যাসও ব্যবহার করেন, আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করেন। এখন আমার প্রশ্ন হয়েছে, আপু আপনি গ্যাস আবার ইলেকট্রিক চুলা কেন দুইটা ব্যবহার করেন? মানে এই দুইটা কেন একসাথে? আপনার যদি গ্যাস থাকে তাহলে ইলেকট্রিক চুলা টোটালি বন্ধ থাকবে। আর যদি এমন হয় যে আপনি খরচ কমাতে চান তাহলে আপনাকে গ্যাস বন্ধ করতে হবে। এখন গ্যাস বন্ধ করে আপনি বলবেন যে আপু আমি শুধু ইলেকট্রিক চুলায় কীভাবে রান্না করব। দেখেন আপনার কারেন্ট বিলের অবস্থা, আপনি 3500 টাকার বাসা ভাড়ায় আপনার যদি 1500 টাকা কারেন্ট বিল আসে, তাহলে আমি বলবো যে এখানে অনেক প্রবলেম আছে আপনার বাসার ভিতরে আপনার ইলেকট্রিক জিনিস ব্যবহারের। যেমন ধরেন আপনি গ্যাসও ব্যবহার করছেন 1400 টাকা খরচ, আবার কারেন্ট বিলের 1500 টাকা আসছে, কারণ আপনি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন, ইলেকট্রিক জিনিসপত্র বেশি ব্যবহার করেন। তো আমার প্রশ্ন হয়েছে, আপনি যদি ইলেকট্রিক চুলা দিয়ে 1500 টাকা কারেন্ট বিল বানান, জিনিসপত্র বেশি ব্যবহার করে, তাহলে গ্যাস কেন ব্যবহার করতেছেন? কারণ আপনার তো চুলা আছে। আপনি এই চুলায় যদি কন্টিনিউ রান্না করেন, 3 বেলাও রান্না করেন আপনি, তাহলে আপনার এখানে 1500 টাকা বিল আসে, এখানে সর্বোচ্চ 3 থেকে 400 টাকা বেশি আসবে। ধরেন আমি আরও 500 টাকাই বললাম, 2000 টাকা আপনার বিল আসবে। আপনি আমার ভিডিও দেখবেন যে আমি কোনো গ্যাসে রান্না করি না, এবং আমার ফ্যামিলিতে প্রচুর রান্নাবান্না করি, আমি ফ্ল্যাটে থাকি, তারপরেও আমার কিন্তু এত কারেন্ট বিল আসে না। কোনো মাসে 1500, 1400, 1600, 1700, সর্বোচ্চ 1800 টাকা বিল আসে। তো আপনি তাহলে শুধু শুধু কেন গ্যাসের বিল দিতে যাচ্ছেন? আপনি আজকে থেকেই গ্যাস একদম টোটালি বন্ধ থাকবে, সামনের মাস থেকে কিনবেন না, ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন। আপনার যা আসুক একটু বেশি আসবে, কোনো সমস্যা নাই। এখানে তাহলে আপনার পুরো 1400 টাকা বেঁচে যায়। 1400 না হোক, আপনার তো 1000 টাকা সাশ্রয় হবে, তাই না? এটা আপনি আমার ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ভিডিও আছে, আপনি দেখবেন। অনেস্টলি বলছি আপু, আপনি অনেক সাশ্রয়ে রান্নাবান্না করতে পারবেন। আর একটু চেষ্টা করলেই সব কিছু সম্ভব। এরপর নেট বিল, ঠিক আছে, ভালো কথা, নেট ব্যবহার করেন। অনেকে আছে দেখবেন যারা একটু নেট বিল কমাতে চায়, তারা পাশাপাশি কে থাকে তার সাথে শেয়ার করে। এখান থেকে ইচ্ছা করলে 200-300 টাকা আপনি শেয়ার করে নেট বিলটা কমাইতে পারেন। এরপর প্রাইভেট খরচ দিচ্ছেন 3000 টাকা। আপু আপনাকে আমি বলি, আপনি স্কুলে কম বেতন খুব ভালো কথা, কিন্তু প্রাইভেট যে 3000 দিচ্ছেন, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে এটা আগে বড় কথা। যদি এমন হয় সে 9-10-এ পড়ে বা ইন্টারমিডিয়েট পড়ে, ঠিক আছে, কিন্তু যদি এমন হয় সে ক্লাস 5-এর নিচে পড়ে, তাহলে এটা ঠিক নাই। কারণ আপনার এই যে আয় বুঝে, আপনার আয় 15,000, আপনার আয় বুঝে আপনার সব খরচ মেনটেন করতে হবে। এখন দেখুন 3000 টাকা আপনি এখানে ইচ্ছে করলে আর একটু অন্য টিচার খোঁজেন, বা নিজে ঘরে একটু সময় দেন বাচ্চাকে, তাহলে আপনি দেখবেন যে এখান থেকে 3000-এর জায়গায় 2000 করা যায় কিনা। এখানেও কিন্তু আপনি মাইনাস, এই যে এখানেও 1000 টাকা আপনি করতে পারেন, ঠিক আছে। তারপর হয়েছে, আমি কি বললাম, এই যে গ্যাস বাদ, হ্যাঁ, এইটা আপনি করতে পারেন। এখান থেকে 2000-এর জায়গায় আপনি 1000 টাকা বাদ দিয়ে দেবেন, 3000-এর জায়গায় 1000 বাদ দিয়ে দেবেন। এরপর আসছেন আরবি পড়াইতে। আচ্ছা, আপনি প্রায় জেনারেলে পড়াইতেছেন, সাথে আরবি টিচার দিয়েছেন, খুব ভালো কথা, কোরআন শরীফ শিখতেছে। এখন একটা প্রশ্ন আমার, এইটা কত মাস ধরে করবে, সে কত দিন পড়বে? আমারও কিন্তু বাচ্চাকে আমি প্রথমে কোরআন শরীফ শিক্ষা দিছি, মেয়েকে মাত্র 2 মাস ঘরে পড়াইছি, তাতে করে সে কোরআন শরীফ হাতে নিতে পারছে। কারণ তাকে আমরা আগে থেকেই কোরআন শরীফ আলিফ বাতা থেকে শুরু করে ঘরে পড়ানোর চেষ্টা করছি। এটুকু তো আমরা পারি, এতটুকু প্রত্যেকেই আমরা শিক্ষিত যে ঘরে মোটামুটি মানে পড়াতে পারি আমরা। তো ওইটুকু পড়ায় যদি একজন আরবি টিচারকে আমরা দেই, 2-3 মাসের মধ্যে তার কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাহলে কিন্তু এতটা ব্যয় আপনার প্রতি মাসে হয় না। তো সেজন্য, আর যদি এমন হয় যে আপনার বাসার আশেপাশে কোনো মসজিদ বা মক্তব থাকে, ওখানে কিন্তু বাচ্চাদেরকে ফ্রি পড়ায়, সেখানেও কিন্তু আপনি দিতে পারেন। একটু কষ্ট হবে আপনার, আপনি বসে থাকবেন গিয়ে বাচ্চাকে নিয়ে, বা একটু খেয়াল রাখবেন, এটুকুই কষ্ট। তো আমার মনে হয় এই খরচগুলো আপনি ইচ্ছে করলে একটু মনোযোগ দিলেই কমাইতে পারেন। স্কুলের বেতন যা আছে তাই, আপনি যে খরচ দিচ্ছেন তাতে মোট থাকে এই যে 13,530 টাকা। এখন আমি আপনাকে যে খরচগুলো কমাইতে বললাম আপু, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনার যদি এই বাসায় থাকতে হয়, কারেন্ট বিল অনেক বেশি আসে আপনার, এটা একটা ফ্ল্যাট বাসার চেয়ে অনেক বেশি আসে। তো সেই জন্য আপনি হয় গ্যাস কমাই দেবেন, এখানে টাকাটা আপনার
বেড়ে যাবে, 1000 টাকা বের হয়ে যাবে। তারপরে বাচ্চার প্রাইভেট খরচটা কমাই দেবেন, এখান থেকেও আপনি 1000 টাকা বের করে ফেলবেন। এখন তাহলে আপনার এই যে 1470 টাকার সাথে আপনি যদি এখানে 2 থেকে 3000 টাকা এখান থেকে যদি আপনি ম্যানেজ করে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাজার খরচটা খুব সুন্দর করে হয়। তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আর আপনার 5000 টাকা করে এডিট করা বা সমস্ত বাজার করার জন্য, কারণ আপনার সেই বাজেটটা নাই। আমার কমেন্টস আসতেছে একটা ভিডিওতে দৈনিক সম্ভব হয় না, আসলে প্রতিদিন যদি দুটো ভিডিও দিতে পারতাম তাহলে অনেকগুলো প্ল্যান নিয়ে আমি কথা বলতে পারতাম। তো আশা করি পরবর্তীতে চেষ্টা করব। আর এই যে সকালবেলা উঠে যাচ্ছি, শেয়ার করলাম সবার সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি অনলাইনে দেখবেন যে 200-300 টাকা বেশি থেকে ভিডিও দেখছেন, ওগুলো আপনি 200 টাকা লাভ করে আমাকে জানাবেন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারেন, আশা করি তার হয়তো কাজে লাগবে। আজ আর নয়, প্রতি মাসে যদি আপনি 1000 টাকা বা 2000 টাকা ঘরে বসে সেল দিতে পারেন, তাহলে এটা আপনার একটা বাড়তি আয় হবে, আপনার সংসারটা খুব সুন্দর করে চলবে। আশা করি আপুমনি আপনি বুঝতে পারছেন, নিজের সংসার, নিজের চিন্তা, আপনি সব কিছু এভাবে মেনটেন করেন আপু, তা না হলে আপনি আসলেই হতাশগ্রস্ত হবেন এবং খুবই বিপদে থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইল, আপনাকে আল্লাহ ধৈর্য দিক এবং চলার মতো তৌফিক দিক।